ভেস্তে গেল ইরানের হামলার পরিকল্পনা। আমেরিকার ৭৫০ বিমান কিনছে চীন। কঙ্গোয় ইবোলা ভাইরাসে ঝরল ৬৫ তাজা প্রাণ। সৌদিতে ৭,০০০ প্রবাসীর ভিসা বাতিল। ভারতে ভোজশালা কামাল মাওলা মসজিদ বন্ধ করে মন্দির চালুর আদেশ। আরজিকর কাণ্ডে মমতার ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ, বরখাস্ত ৩ আইপিএস কর্মকর্তা। রাস্তায় অচেতন মায়ের পাশেই কাঁদছে শিশু। ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার ছক কষেছিল সংযুক্ত আরব আমিরাত। তাদের পরিকল্পনা ছিল সব আরব দেশ মিলে একযোগে ইরানের ওপর আঘাত হানবে, কিন্তু শেষ পর্যন্ত সেই রক্তক্ষয়ী পরিকল্পনা আর আলোর মুখ দেখেনি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এই অভিযানের জন্য সরাসরি সৌদি আরবের সমর্থন চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এই জোটে যোগ দিক, কিন্তু শান্তির পথে অবিচল রিয়াদ সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সৌদি আরব এখন আর অস্ত্রের ভাষায় নয়, বরং আলোচনার টেবিলে সমাধান খুঁজছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে সুসম্পর্ক গড়তেই এখন বেশি আগ্রহী তারা। একটি যুদ্ধ মানেই হাজারো নিরাপদ মানুষের কান্না আর সাজানো জনপদ ধ্বংস হওয়া। কাতারও শুরুতে হামলার কথাই ভেবেছিল, কিন্তু পরে তারাও পিছিয়ে আসে, কারণ তারা জানে যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা নেভানো কঠিন। সাধারণ মানুষের নিরাপত্তা আর বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতার কথা ভেবেই প্রধান আরব দেশগুলো যুদ্ধের বদলে শান্তির পথ বেছে নিয়েছে। আমিরাত এই সিদ্ধান্তে কিছুটা একা পড়ে গিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। মানুষ এখন আর যুদ্ধের বিভীষিকা চায় না, তারা শান্তিতে বাঁচতে চায়। বিশ্ব রাজনীতির উত্তপ্ত সম্পর্কের মাঝেও এবার মিলছে নতুন এক সুখবর। চীন কিনতে যাচ্ছে আমেরিকার তৈরি শত শত যাত্রীবাহী বিমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, চীন প্রাথমিকভাবে আমেরিকার বিখ্যাত বিমান নির্মাতা বোয়িং এর অন্তত ২০০টি বিমান কিনতে রাজি হয়েছে। আর দুই দেশের সম্পর্ক আরও ভালো হলে ভবিষ্যতে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৭৫০টিতে। বিশ্লেষকদের ধারণা, শুধু প্রথম ধাপেই ২০০টি বিমানের মূল্যই হতে পারে প্রায় ১৭ থেকে ১৯ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা কয়েক লাখ কোটি টাকার সমান। এই বিশাল চুক্তি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, এর সঙ্গেই জড়িয়ে আছে লাখো মানুষের জীবিকা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের কারণে বোয়িং কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। চীনের বাজারে তাদের অবস্থানও দুর্বল হয়ে যায়। তবে নতুন এই সম্ভাব্য চুক্তির বাস্তবায়ন হলে আবার ঘুরে দাঁড়াতে পারে বোয়িং। কোম্পানিটির সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীর পরিবারেও ফিরতে পারে স্বস্তি আর নতুন আশার আলো। অন্যদিকে চীনে প্রতিদিন বাড়ছে আকাশপথে যাত্রীর সংখ্যা। দেশটি নিজস্ব বিমান তৈরির চেষ্টা চালালেও বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে এখনও আন্তর্জাতিক মানের বড় বহরের প্রয়োজন রয়েছে। আর সেই কারণে আমেরিকার আধুনিক বিমান কিনে নিরাপদ, দ্রুত ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে চাইছে চীন। যদিও এখনো চীন সরকার বা বোয়িং আনুষ্ঠানিকভাবে পুরো চুক্তির ঘোষণা দেয়নি, তবুও ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ শেষ পর্যন্ত প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহযোগিতাই পৃথিবীর অর্থনীতি ও মানুষের জীবনকে এগিয়ে নেয়। আন্তর্জাতিক ডেস্ক, কালবেলা। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় চরমভাবে আঘাত হেনেছে ইবোলা ভাইরাস। প্রাণহরণকারী হিসেবে বিবেচিত এ জীবাণুর কারণে দেশটিতে এরই মধ্যে ৬৫ জন অসহায় মানুষ প্রাণ হারিয়েছেন। ইবোলা ভাইরাসের সংক্রমণ বেশিরভাগ দেখা যায় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। এই জীবাণু অত্যন্ত সংক্রামক ও মারাত্মক প্রাণঘাতী। তীব্র জ্বর, রক্তক্ষরণ ও অঙ্গবিকলের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এই জীবাণু। আক্রান্ত ব্যক্তির সামান্য সংস্পর্শে এলেই এটি ছড়িয়ে পড়ে। এতে আক্রান্ত হলে শরীরে প্রচণ্ড জ্বরের সাথে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং এক পর্যায়ে মানুষের শরীরের প্রধান প্রধান অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইবোলায় আক্রান্তদের প্রায় ৫০% মানুষই মারা যান। অথচ দুঃখের বিষয়, এই রোগের সুনির্দিষ্ট কোনো ঔষধ এখনও আবিষ্কার হয়নি।
আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি নিশ্চিত করেছে কঙ্গোয় এ ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও অন্তত 246 জন। বিশেষ করে মংওয়ালু ও রুয়াম্পারার মতো দরিদ্র স্বর্ণখনি অঞ্চলগুলোয় রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। পেটের দায়ে খনিতে কাজ করে খেটে খাওয়া অতি সাধারণ মানুষগুলো এ ভাইরাসের কারণে এখন সবচেয়ে বেশি মৃত্যুর মুখোমুখি। আশঙ্কার বিষয় হলো খনি শ্রমিকদের অবাধ যাতায়াতের কারণে এই ভাইরাস প্রতিবেশী উগান্ডা ও দক্ষিণ সুদানেও ছড়ানোর তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু অসহায় রোগীদের বাঁচানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় যুদ্ধ পরিস্থিতি। এলাকাটির সামরিক শাসনের অধীনে থাকা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে চিকিৎসকেরা সেখানে ঠিকমতো পৌঁছাতে পারছেন না। অতীতের মহামারীতে কঙ্গোয় প্রায় 2300 মানুষের মৃত্যু হয়েছিল। ইতিহাস যেন সেই আবারও নির্মমতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, কালবেলা। সৌদি আরবে রুটি রুজির সন্ধানে থাকা হাজার হাজার প্রবাসীর কপালে এখন চিন্তার ভাঁজ। সম্প্রতি দেশটির সরকার শ্রম আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বড় ধরনের এক অভিযানে প্রায় 2.5 লাখ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় 7,200-র বেশি কর্মভিসা বাতিল করা হয়েছে। এই সংবাদটি শোনার পর অনেক প্রবাসী ও তাদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কিন্তু এর নেপথ্যে রয়েছে এক গভীর সত্য। অনুসন্ধানে দেখা গেছে মূলত এক শ্রেণীর অসাধু কোম্পানির অনিয়ম আর ডিজিটাল জালিয়াতির খেসারত দিতে হচ্ছে সাধারণ শ্রমিকদের। 2026 সালের শুরু থেকেই সৌদি প্রশাসন স্মার্ট প্রযুক্তির মাধ্যমে 1,68,000-এরও বেশি জালিয়াতির ঘটনা শনাক্ত করেছে। তবে গল্পের মুদ্রার উল্টো পিঠটি বেশ মানবিক। সৌদি সরকার জানিয়েছে দোষ প্রতিষ্ঠানের হলেও নির্দোষ শ্রমিকদের তারা বিপদে ফেলবে না। কাজ হারানো এসব কর্মীদের বৈধভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিতে হাদাফ নামক বিশেষ তহবিলের মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে সোশ্যাল মিডিয়ায় অবৈধ গৃহকর্মী বা ভিসা বিক্রির ফাঁদ পাতা 238টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মানব পাচার রোধে 54,000-এরও বেশি ক্ষেত্রে আগাম তল্লাশি চালানো হয়েছে। সৌদি আরবে মন্ত্রণালয় জনসচেতনতা ও জনসাধারণের সহযোগিতার প্রশংসা করে জানিয়েছে, সাধারণ মানুষের পক্ষ থেকে আসা 15,563টি অভিযোগের বিপরীতে 96.96% ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি কেবল অপরাধ দমন নয়, বরং একজন শ্রমিকের সম্মান ও অধিকার নিশ্চিত করার লড়াই। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে বহু বছর ধরে আলোচিত ভোজশালা কামাল মাওলা মসজিদ বিতর্কে নতুন মোড় এসেছে। আদালত এই প্রাচীন স্থাপনাটিকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মুসলিমদের নামাজ আদায় পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের আইনি, ধর্মীয় ও আবেগঘন বিরোধেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রায়ের ফলে প্রায় 2 দশক ধরে চলে আসা একটি বিশেষ ব্যবস্থার অবসান হচ্ছে। 2003 সাল থেকে প্রতি মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে পুজো এবং প্রতি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতেন। তবে নতুন আদেশে আদালত জানিয়েছেন ভবিষ্যতে এই চত্বরে শুধুমাত্র হিন্দু ধর্মীয় আচার পালিত হবে। তবে আদালত শুধু একতরফা সিদ্ধান্তেই থেমে থাকেননি। সম্প্রীতি ও মানবিক দিক বিবেচনায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে দ্রুত মুসল্লিদের জন্য বিকল্প ও পৃথক জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারকরা, যাতে তাদের ইবাদতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। রায়ে আরও উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক এই স্থাপনাটির তত্ত্বাবধান ও সংরক্ষণের দায়িত্ব ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতেই থাকবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজা ভোজের শাসনামলে এটি ছিল শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দেবী সরস্বতীর উপাসনা হতো। সবচেয়ে আবেগঘন অংশ হিসেবে আদালত লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত দেবী সরস্বতীর প্রাচীন মূর্তি ভারতে ফিরিয়ে এনে ভোজশালায় পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। এই মন্তব্যকে হিন্দু সংগঠনগুলো সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান হিসেবে দেখছে।
রায় ঘোষণার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিন্দু পক্ষ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিলেও মুসলিম পক্ষ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি চলছে। ভারতের হিন্দু মুসলিম বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন এই রায় শুধু একটি ধর্মীয় স্থাপনার মালিকানা নির্ধারণ নয়, বরং ভারতের সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক বাস্তবতার ধর্মীয় পরিচয়, ঐতিহাসিক দাবি এবং সাংবিধানিক ভারসাম্যের প্রশ্নেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, কালবেলা। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক অভয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে অবহেলার অভিযোগে ভারতীয় পুলিশ সার্ভিসের সাবেক পুলিশ কমিশনার বিনীত গোয়াল সহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন তিনি। বরখাস্ত হওয়া 2 অন্য কর্মকর্তা হলেন অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অভয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই সে সময়কার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও তদন্তে চরম গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, অভয়ের পরিবার বারবার বিচার চাইলেও সাবেক রাজ্য সরকার 10 লাখ রুপি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি তড়িঘড়ি করে মরদেহ সৎকার করা হয় ও দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগও দেওয়া হয়নি। 2 বছর আগের এই ঘটনায় সমগ্র ভারত ফুঁসে ওঠে। সাধারণ থেকে বলিউড সেলিব্রিটি, খেলোয়াড়রা বিষয়টি নিয়ে প্রতিনিয়ত নিজেদের অবস্থান স্পষ্ট করেন। এমনকি সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও অভয়া ছিল রাজনৈতিক হাতিয়ার। অভয়ের মা রত্না দেবনাথ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উত্তর 24 পরগনার পানিহাটি আসনে ভোটের লড়াইয়ে নেমে বিপুল ভোটে জয়ী হন। নির্বাচনী প্রচারণায় শুভেন্দু অধিকারীও প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলেই এই মামলার পুনর্তদন্ত হবে। নির্বাচনের ফল আসার পর মুখ্যমন্ত্রী হয়েই নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন শুভেন্দু। শনিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও আদালত ইতিপূর্বে সঞ্জয় রায় নামের এক সিভিল ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু অভয়ের পরিবার এই রায় মেনে নেননি। গত বুধবার বিধায়ক নির্মল ঘোষ সহ আরও 3 জনের বিরুদ্ধে আদালতে নতুন মামলা করে তাদের গ্রেফতারের দাবি জানান বিজেপির বিধায়ক ও অভয়ের মা রত্না দেবনাথ। নাজমুন নাহার উসবা, কালবেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নাড়িয়ে দিয়েছে অসংখ্য মানুষের হৃদয় বিদারক সেই ভিডিওতে দেখা যায় এক নারী রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। ধারণা করা হচ্ছে তিনি মদ্যপ ছিলেন, আর তার পাশেই অসহায়ভাবে কান্না করতে করতে ঘুরে বেড়াচ্ছে তার ছোট্ট সন্তান। কখনো শিশুটি মায়ের কাপড় টেনে তাকে জাগানোর চেষ্টা করছে, আবার কখনো হামাগুড়ি দিয়ে বিপজ্জনকভাবে ব্যস্ত সড়কের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ মা তখনও অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলে থাকা পথচারীদের কেউ থেমে দৃশ্যটি দেখেছেন, কেউ মোবাইল ফোনে সেই মুহূর্ত ভিডিও করেছেন, আবার কেউ পাশ কাটিয়ে চলে গেছেন। তবে শিশুটিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে ভিডিও করা কোনো মানুষকেই দেখা যায়নি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর একজন পথচারী ও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে নারীটিকে সেখান থেকে উদ্ধার করেন। তবে তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল বা পরে মা ও শিশুটির কি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে ঘটনাটি কোন জায়গার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিউজ রিপোর্ট টুডে থেকে প্রকাশ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি শিশু যখন সবার সামনে বিপদের মুখে পড়ে থাকে তখন আমাদের মানবিকতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? একই সঙ্গে ঘটনার তদন্ত এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।